প্রিয়াও এখন নিতুর সাথে তাল মিলে পড়ালেখা শুরু করেছে। প্রিয়া ইদানিং আগের থেকে অনেকটা সাবলীল হয়ে গেছে। নিতুকে আগের মতন নিজ চোখে দেখে না, নিতুর সাথে হেসে ওঠে, সুন্দরভাবে কথা বলে। নিতু ও প্রিয়ার সাথে এখন মোটামুটি সহজ। এভাবে নিতুর সেমিস্টার পরীক্ষা শেষ হয়। পরীক্ষার পর 15 দিনের ছুটি পায় ভার্সিটি থেকে। নিতু গ্রামের বাড়িতে চলে আসে। এসে দেখে নিতুর ভাবির অবস্থা বেসামাল। ভাবির ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। নিতু ব্যাগটা নিচে রেখে ভাবির কাছে দৌড়ে গেল। ভাবি, তোমার শরীর কেমন? ভালোই। ঠিক মতন খাওয়া দাওয়া করতেছো তো? করছি। ডক্টর কি বললো? কি হবে, ছেলে না মেয়ে? এমন সময় নিতুর ভাইয়া বেরিয়ে আসে ঘর থেকে। নিতুকে দেখে আরে নিতু যে, কখন এলি? নিতুর ভাইয়া আসতে নিতুর ভাবি যেন বেঁচে গেল। তিনি সামনে দিয়ে তরতর করে ঘরের দিকে চলে যায়। কিন্তু ব্যাপারটা কিছু বিব্রত বোধ হলো, তবে কিছু বলল না। ভাইয়ের সবিনয়ে জবাব প্রদান করলো। মাত্র ভাইয়া? ঘরে আয়। পরে মা বাবা এবং মিতার সাথে দেখা করি নাই। নিতুকে দেখে সবাই খুশি হয়ে যায়। নিতুর মা তো খুশিতে নিতুকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। নিতু মাকে সান্ত্বনা দেয়। এমন সময় তুহাও এসে হাজির হয়। সেই নিতুকে দেখে চওড়া একটা হাসি দেয়, বলে, আরে দোস্ত, তোমার কপাল কি ভালো, এসেই তোকে পেয়ে গেলাম। শুরু হয় দুই বান্ধবীর কথার খোল। নিতুর মা বুঝলেন এই মেয়ে তোমাকে যেহেতু পেয়েছে ফ্রেশ হতেও ভুলে যাবে, তাই নিজেই মেয়ের ব্যাগটা তুলে নিয়ে ঘরে চলে যান। শ্রাবণ মাস, আকাশের সাদা মেঘের আনাগোনা, সবুজ প্রকৃতিতে ঝলমল রোদ, পাখির ডাক, মন মাতানো মৃদু বাতাস। নিতু লেখক হুমায়ুন আহমেদের শ্রাবণের মেঘ বইয়ের কয়েকটা পেজ পড়ছে। উপন্যাসের পরিবেশটা বৃষ্টি বাদলময়। কি সুন্দর করে বৃষ্টির দিনের বর্ণনা লেখা। এরকম একটা পরিবেশ এখন যদি হতো, মন খুলে ঘোরা যেত। ইস, যদি এখন বৃষ্টি হতো। ভেবে নিতু জানালা দিয়ে বাইরে তাকালো। পশ্চিমের খাল ঘেঁষে লম্বা একটা সরু রাস্তা, যেটা নিতুদের বাড়ির দিকে। সেই পথ ধরে তোহা মাথার বেনি হেলিয়ে দুলিয়ে এদিকে আসছে। তোহাকে দেখে নিতুর মুখে হাসি ফুটে উঠল। নিতু তরহর উপন্যাস বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এগিয়ে গেল তোহার দিকে। তোহা বলে উঠল, আহা বান্ধবী, কষ্ট করে আসার কি দরকার ছিল, আমিই তো আসছি। তোর আর সামনে এগোতে হবে না, এবার পেছনের দিকে হাঁটা ধর। মানে? মানে ঘুর। কোথায় ঘুরবি? চল না। তোহা আর কিছু বলল না। নিতুর কথা মতো এগোতে থাকলো। দুজনে চুপচাপ কিছু দূর হেঁটে যেতে যেতে হঠাৎ নিতু বলে উঠল, জানিস তো হা, কি? আমি রিহান ভাইয়াকে ভুলে গিয়েছি, একদম ভুলে গিয়েছি। তোহা নিতুর মুখের দিকে তাকিয়ে থাকে। নিতু বলে, কাউকে জীবনে প্রথম ভালোবাসলাম, কয়েকদিনের ভেতর ভুলেও গেলাম। সাহস আমার দেখেছিস? কে পারে তার প্রথম ভালোবাসার মানুষকে ভুলে যেতে? তোহা তাও কিছু বলল না, চুপচাপ তাকিয়ে থাকলো নিতুর দিকে। নিতু বলে ওঠে, কিরে, কিছু বলছিস না কেন? তোহা এবার শুকনো একটা হাসে, বলে, কি আর বলবো, তোর মুখ বলে ভুলে গিয়েছিস, তবে তোর চোখ বলে এখনো ভুলতে পারিসনি। আর তোর চোখের কথাই সত্য। মানে কি বলতে চাইছিস তুই? মানুষ যাকে ভুলে যায় তার কথা কখনো নিজ থেকে আগে বলে না। যাকে ভুলে গেলাম তার কথা আর কী বা বলার থাকবে, কিন্তু যাকে ভুলেছি বলেও ভুলতে পারিনি, হুটহাট যে কাউকেই তার কথা বলতে ইচ্ছে করবে। এই যেমন আমি জিজ্ঞেস না করা সত্ত্বেও নিজ থেকে আপনা আপনিই বলে ফেললি ওনার কথা। এটা ওনাকে ভুলতে পারা নয়, নিজেকে ক্ষণিকের জন্য সান্ত্বনা দেওয়া। তুই এখনও রেহান নামের ওই ছেলেকে ভুলতে পারিসনি নিতু। এমন সময় আকাশে জোরে একটা শব্দ করে উঠল, বজ্রপাতের শব্দ। নিতু কথা বলার মাঝে আকাশের দিকে তাকিয়ে জোরে একটা উচ্ছ্বাসিত আওয়াজ করে উঠল, ইয়াহু, ইয়াহু, ইয়াহু! এতক্ষণ যেন এটিরই অপেক্ষায় ছিলাম। বৃষ্টি হবে, চল দোস্ত, দুজনেই বৃষ্টিতে ভিজবো। নদীর পাড়ে যাই। বলেই তোহার হাত টান দিয়ে তোহাকে নিয়ে দৌড় মারল নিতু। 1 মিনিটের মাথায় গুড়মুড় করে আকাশ থেকে বৃষ্টি নামলো। নিতু বসন্তা নদীর পাড়ের কিনারে দাঁড়িয়ে নির্বাগ্নে বৃষ্টি উপভোগ করতে থাকলো। আর তোহা বসন্তা নদীর পানির ডান হাত দিয়ে নাড়ানাড়ি করছে। তার থেকে কিছু পানি আবার দুষ্টুমি করে নিতুর দিকে ছিটিয়ে দিচ্ছে। এমন সময় তোহার নজর পড়ল একদম নদীর দক্ষিণ প্রান্তে।
যেখান থেকে খালের শেষ প্রান্তে এসে মিশে গেছে একদম নদীর সাথে। সেই অংশে নৌকায় বসে করিম ভাই কি যেন করছে। তোহা ডেকে ওঠে। ও করিম ভাই, কি করছেন এই বৃষ্টির মধ্যে নৌকা নিয়ে? করিমের এতক্ষণে তোহাকে খেয়াল হয়, সাথে নিতুকেও। করিম হেসে উঠে বলে, আপনি কি করেন? তোহা দাঁত বের করে হেসে দেয়, বলে, বিকাশের ব্যবসায়ের টাকায় পেটে মাছ যায় না, নদীর মাছও খেতে ইচ্ছে করে। এতটা কৃপণ কবে থেকে হলেন? নিতু হেসে দিল এবার। করিম নিতুর দিকে তাকায়। ঢাকা যাওয়ার অনেক দেরি, জ্বর আসলেও ভালো হয়ে যাবে। আমি এবার এই বৃষ্টির পরিবেশে নৌকা দিয়ে সারা নদীতে ঘুরবো। কি কষ্ট, হ্যাঁ? হুম। তোহা বলে, মানবো না ভাই, আমাদের ঘোরান লাগবই, না হলে এখান থেকে নুড়ি মাটি মেলাবো, আর সাথে মাছ খাওয়ানো বুঝিয়া দিব। নৌকা ভিড়ানের দিকে তাড়াতাড়ি। বেচারি করিম পড়ে গেল ফান্দে। এই তোহা মেয়েটা একটু বেশি ঝগড়াটে টাইপের, এর সাথে পারা যাবে না। তার চেয়ে মান রক্ষা করতে নৌকাটা ভিড়িয়ে এদের একটু ঘুরিয়ে বিদায় করাই ভালো। বাড়িতে থাকতে নিতু নিতুর রেজাল্ট পেয়ে গেল। প্রিয়া কল করে জানায় নিতু 4 পয়েন্ট পেয়েছে, মানে সে এবার তাদের ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে। আর ফার্স্ট হওয়া সেই ছেলেটা এবার সেকেন্ড হয়েছে। এমন সংবাদে নিতু মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়, আর সাথে থাকে আকাশ কুসুম খুশি। ভার্সিটি খুলেছে আজ 3 দিন হবে, কিন্তু ওই যে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে, তার জন্য আর ঢাকায় ফিরতে পারেনি। আর ভার্সিটি খোলা মাত্র রেজাল্টও পাবলিশ করে দিল। নিতু ঢাকায় ফিরে আসে। নিতুর এবার সফলতায় ভার্সিটির সবাই থমকে যায়। সব থেকে বেশি থমকায় ওসব মেয়েরা যারা নিতুকে নিয়ে ট্রল করছিল। নিতু আজকে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে বাইরে বেরিয়ে আসে। ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে হেঁটে যেতে ক্যাফেটেরিয়া থেকে প্রিয়া ডেকে ওঠে। নিতু সেদিকে তাকায়, দেখে প্রিয়া ওর বান্ধবীদের সাথে বসে বসে কিছু খাচ্ছে। নিতু প্রিয়ার দিকে তাকিয়ে হেসে দেয়। প্রিয়াও তারপর প্রিয়া বলে, দাঁড়া, আমিও আজ তাড়াতাড়ি চলে যাব। সচরাচর প্রিয়া আগে হলে একটু দেরি করেই যেত। ক্লাস শেষ হলে বন্ধু বান্ধবীদের সাথে হ্যাং আউট করে ঘুরে ফিরে তারপর হলে যেত, কিন্তু এখন আর তা করে না। প্রয়োজন না পড়লে বাইরে বেশিক্ষণ থাকে না, রেগুলার পড়াশোনা করে রুমে। আর প্রিয়া এসব পরিবর্তন নিতুকে দেখে দেখে। প্রিয়া এই রকমের মাঝে নিতুর কাছে চলে আসে। নিতু সামনের দিকে ফেলতে ফেলতে বলে, হুম। পরদিন ভার্সিটিতে আসতে শুনে 4র্থ বর্ষের স্টুডেন্টদের বিদায় নিয়ে চলে যাবার সময় হয়ে এসেছে। তাদের সেমিস্টারের ফাইনালের আর মাত্র 1 মাস হতে বাকি। তারপর ভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট। ব্যাচটার রিহান ভাইয়ের অবশ্যই। রিহান ভাই এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবে ভাবতেই নিতুর ভেতরটা কেন যেন হঠাৎ করে হু হু করে উঠল। আর কখনো দেখা হবে না তার। এখনো তাকে ভালোবাসে কিনা তা জানে না নিতু। তারপরও রিহানের চলে যাওয়াটা নিতুর কেন যেন খারাপ লেগেছে ভীষণ। নিতু দৃঢ় গতিতে পা ফিরে নিজের ক্লাসে চলে আসে। ক্লাসে বসার 7 মিনিট বাদেই দেখে রিহান ভাইয়া ওদের ক্লাসের দিকে আসছে। সিনিয়রদের দেখে সব জুনিয়র দাঁড়িয়ে যায়। সিনিয়র একজন হেসে বলে ওঠে, আরে দাঁড়াতে হবে না, বসো তোমরা, কিছু কথা বলেই চলে যাব। তারপর রিহান এগিয়ে আসে, সবাইকে উদ্দেশ্য করে বলে, হাই জুনিয়র্স, কি অবস্থা তোমাদের? নিতুর ক্লাসের সবাই একযোগে বলে ওঠে। রিহান সামান্য জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, আছি, আল্লাহ যেরকম রাখছেন। বলেই কিঞ্চিত থামে রিহান, তারপর আবার বলে, তা যেটা বলতে এসেছি, তোমরা ইতিমধ্যে জেনেছো আমরা কয়েকদিনের ভেতরে ভার্সিটি ছেড়ে চলে যাব। এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। তা আমাদের ব্যাচের সবাই মিলে সেই উপলক্ষে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী 17 তারিখে একটা পিকনিকের অ্যারেঞ্জ করতে চলেছি। আর পিকনিকটা আমাদের ভার্সিটির প্রাঙ্গণেই হবে। আমরা সব জুনিয়রদের পিকনিকে ইনভাইট করেছি। তোমরাও আমাদের পিকনিকে বিশেষভাবে ইনভাইটেড। জয়েন হবা অবশ্যই পিকনিকে সবাইকে বিশেষভাবে আবারও ইনভাইট করছি। মেয়েগুলো বলে ওঠে। 17 তারিখ রিহানদের ব্যাচে বড়সড় একটা পিকনিকের আয়োজন করে কার্জন হলের সামনে। ক্যাম্পাসের সব ছাত্রছাত্রীরা তাতে জয়েন করে, কিন্তু নিতু জয়েন করেনি। সে তার রুমে ছিল। সারাদিন
রুমে বসে গল্পের বই পড়ছিল, খেতে বসে হালকা বানিয়েছিল, বাড়িতে কথা বলে সময় কাটিয়েছিল, আবার ভার্সিটির পড়ার মুখ গুজেছিল। এইভাবেই সারাদিন পার হয়েছে নিতু। প্রিয়া রুমে নেই, সেও পিকনিকে জয়েন করেছে। তবে যাওয়ার আগে নিতুকে অনেক আপত্তি মিনতি করেছে, নিতু যায়নি। সন্ধে প্রায় নেমে আসতেই প্রিয়া রুমে ঢোকে। হাতে থাকা ব্যাগটা ধরাম করে বিছানার ওপর এক সপাটে ফেলে রুদ্ধশ্বাস গলায় বলে। জানিস নি তো আজ কি হয়েছে? নিতু তখন বিছানার চাদর ঠিক করছিল, কাজে মগ্নতা দেখে উত্তর করলো। লামিয়াপু আছে না, লামিয়াপু আজকে সবার সামনে রিহান ভাইয়াকে প্রপোজ করেছিল। এই দুটো শব্দ নিতুর কান বরাবর ঢোকা মাত্রই হাতের গতি মুহূর্তে স্মিত হয়ে আইল। পেছনে তাকালো, বলল, তৃতীয় বর্ষে পড়েন যেই লামিয়া আপু? হ্যাঁ, তবে জানিস কি, রিহান ভাইয়া মনে হয় লামিয়াপুর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। তুই কিভাবে বুঝলি? লামিয়াপু যেই সুন্দরী, স্টাইলিশ, পয়সাওয়ালার মেয়ে, অ্যাকসেপ্ট না করার কোনো কারণই দেখছি না। রিহান ভাইয়াকে প্রপোজ করা মাত্রই রিহান ভাইয়াও হেসে উঠল। তারপর লামিয়াপুকে বলল, আমি উত্তরটা পরে জানাই, আপাতত আমাদের পিকনিকের কাজটা শেষ হোক। লামিয়াপুও হাসি মুখে মেনে নেয় রিহান ভাইয়ার কথা। তাদের দুজনের ভাবভঙ্গি তখন মনে হলো তাদের ভেতর কিছু একটা আছে। বিশ্বাস কর, আমরা সবাই তখন পুরাই হতবাক। লামিয়াকে নিতু চেনে। ভার্সিটিতে যেমন রিহান ভাইয়া যেমন হাজারো মেয়ের ক্রাশ, তেমনি মেয়েদের মধ্যে লামিয়া আপু ছেলেদের ক্রাশ। লামিয়া আপু রূপে গুণে বাবার অগাধ টাকা পয়সা। ঢাকায় 3-4টা জায়গায় লামিয়া আপুর নামে ফ্ল্যাট কেনা আছে। ভার্সিটিতে আসে দামি গাড়ি চড়ে। আর সেই তিনি রিহান ভাইকে প্রপোজাল দিল। সত্যি নিতু রিহান ভাইয়ের কোনো দিক দিয়েই যোগ্য না, কোনো দিক দিয়েই না। খামোকা চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখে নিজেকে কষ্ট দিল। স্বপ্ন ভেঙে চুরমার করতে চেয়েছিল। আহত নিতু নিজেকে আবারও সামলায়। প্রিয়া এসে নিতুর কাঁধে আলতো হাত রাখে, কোমল গলায় বলে, যেটা তোর সেটা তোরই হবে, সেটা পেতে নিজেকে কষ্ট দিতে হবে না। প্রিয়ার কথায় নিতু এবার জোরপূর্বক হেসে উঠে বলে, আরে কি যাতা বলছিস? কিসের কষ্ট? আমি রিহান নামে ছেলেটিকে কোন কালেই ভুলে গেছি। বলে নিতু জোরে একটা শ্বাস ত্যাগ করে প্রিয়াকে পাশ কেটে আবার নিজ কাজে মন দেয়। ক্লাস শেষ করে নিতু ক্যাম্পাস থেকে বেরিয়ে গেট বরাবর আসতে হঠাৎ পেছন থেকে কেউ ডেকে ওঠে আপু বলে। নিতু থেমে যায়, থামতেই পেছনে সে সামনে এসে দাঁড়ায়, হেসে দিয়ে বলে, কাল থেকে তোমাদের খোঁজ করতেছি, কিন্তু তোমাকে পাচ্ছি না। এখন চলার পথে দেখা হয়ে গেল, যাক ভালোই হলো। নিতু ছেলেটির দিকে তাকিয়ে থাকলো। কার সাথে যেন একে একবার দেখেছিল সে। নিতুর ভাবনার মাঝে, আমাকে চিনতে পারছো না তাই তো? আমি হলাম রিয়ানের ফ্রেন্ড রাহুল। নিতু এতক্ষণে খেয়াল হলো, হ্যাঁ, সে সেদিন রিহানকে প্রপোজ করছিল আর একে রিহানের সাথে দেখেছিল। নিতু এবার জোরপূর্বক হাসলো, সালাম করলো, তারপর বলল, কিছু বলবেন ভাইয়া? রাহুল হাসি মুখে বলল, বললেই তো আমাকে দাঁড় করিয়েছো। জি বলুন, কি বলবেন? রাহুল এবার কিছুটা আড়ষ্টতা হয়ে গেল। সে কিছু একটা বলতে চায়, কিন্তু অপ্রস্তুতকর লাগছে বলতে। নিতু বুঝে যায় রাহুলের অবস্থা। ভাইয়া বলুন, সমস্যা নেই, আমি আপনার ছোট বোনের মতো। কমত্রী কি তোমার ডিপার্টমেন্ট পড়ে? গোমত্রী পালের কথা বলছেন? ওই চিকনা লম্বা করে? হ্যাঁ, জি, সে আমার সাথে পড়ে। তোমাকে একটা কথা বলি, কাউকে বলো না। কি কথা? আগে বলো প্রমিস। আহা বলুন, সমস্যা নেই। আমার গোমত্রীকে খুব পছন্দ হয়েছে। সেদিন পিকনিকে মেয়েটার উপর ক্রাশ খেয়েছি। খবর নিয়ে জানলাম সে পরিসংখ্যান ডিপার্টমেন্টে পড়ে, আর এই একই ডিপার্টমেন্টে তুমিও। আচ্ছা, তো আমি তো এই ভার্সিটি থেকে আর মাত্র কয়দিন পরেই চলে যাব, সময় কম। চাচ্ছি ওকে সরাসরি প্রপোজ করে দেব। তবে ভাবতেছি সরাসরি প্রপোজ করলে অ্যাকসেপ্ট যদি আবার না করে, আসলে মেয়ে মানুষ তো বোঝোই ও। নিতু এবার শ্রাবলীর ভঙ্গিমায় হাসলো, বলল, আপনি টেনশন করবেন না ভাইয়া, আমি দেখতেছি কি করা যায়। রাহুলের চোখ মুখ অমনি চকচক করে উঠল। সে এতক্ষণে যেন নিতুর থেকে এরকম কিছুই আশা করছিল। তুমি খুবই ভালো, তোমার ওপর আমার বিশ্বাস ছিল খুবই। আমি জানতাম তুমি পারবে আমাকে হেল্প করতে। আর তোমার ব্রাইট রেজাল্টের জন্য কংগ্রেচুলেশন। এভাবে ভালো করে
সাইড করে এগিয়ে যাও সামনে, সবাইকে দেখিয়ে দাও নিজের যোগ্যতা। আপনি তো দেখছি সবই জানেন আমার বিষয়ে। জুনিয়র বোন আমার তোমরা, তোমাদের খবর আমরা না রাখলে কে রাখবে বলো? আচ্ছা, আর আপনি টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা আচ্ছা, শোনো, জি। কেউ যাতে এসব না জানে, বিষয়টা তোমার এবং আমার মাঝেই জানোই তো। আমার ফ্রেন্ডগুলো একটা হারামি, একবার শুনলে মান সম্মান খাবে আমার। আচ্ছা, সমস্যা নেই ভাইয়া, কেউ জানবে না। জি, আমি আসি এখন। বলেই নিতু চলে গেল। রাহুল নীরব হাসল আর মনে মনে বলল, মেয়েটা সত্যি খুবই সরল এবং ভালো।